গুড আফটারনুন। ঘড়িতে প্রায় তখন 2টো বাজে। তো আজকে আমরা মানে হঠাৎ করে আর কি অহনা আমাদের বাড়িতে, আমি বললাম ওকে স্পেশালি, ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, ও আমাদের বাড়িতে এসেছিলো। তো আমি বললাম যে আজকে আমাদের বাড়িতে একটু খেয়ে যা। তো কিছুই রান্না করিনি, একটা চুনো মাছ এনেছিলাম, সেটা বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম, আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে চুনো মাছের চচ্চড়ি আর টক ডাল। আর দিদিভাই আবার মাটির আলু আর মোচা রান্না দিয়েছিল। এই দিয়ে দুপুরে দুজন মিলে বেশ ভালোভাবে খেয়ে নিলাম। স্বপ্ন আমারই তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম, তোমার আমিতে আবার আমি যে আমার আমিকে পেলাম। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো সোনা, বলো, বলো না কেন করো প্রিয়া তুমি চলো না। একটা সিনেমার গানের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে সেই গানটাকে নিজের মনের মতো করে গাওয়ার আর কি ক্ষুদ্র প্রচেষ্টা করলাম মাত্র, বলতে পারো। তো এই হচ্ছে আমার ছেলে, যেটা তোমরা দেখলে সেটা আগের দিনের ভিডিও ছিল। এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। তো সকাল থেকে আজকে একদম বাবু কোল থেকে নামতে চাইছে না। ও সবসময় এরকমভাবে আর কি কুস্তি করার জন্য একটা লোক চাই, ভীষণ খুশি ওর সাথে। সবসময় ওকে চটকাবে, ওকে নিয়ে থাকবে, ওকে নাড়াছোঁয়া করবে, ওকে শুয়ে দিয়ে আমি কাজে যেতে পারি না। তো এই হয়ে গেছে একটা ভীষণ বড় সমস্যা। এখন যাচ্ছি অহনাদের বাড়িতে ওকে দিতে। আমাদের বাড়িতে ফাইনালি পুজোকে দিয়ে চলে এসেছি। এখন চলো ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিই, 1 ঘন্টা পরে আবার আনতে যাবো। আগের দিনের একটা ভিডিওতে আমি দেখলাম দু একজন আমাকে একটু নেগেটিভ কমেন্ট করেছে। আমি যে ড্রেসটা পরেছিলাম, একটা কার্গো কি বলবো আর কি, পুঁইমিছুরি পুঁইমিছুরি না, পানাফুল কালারের একটা কার্গো প্যান্ট পরেছিলাম আর তার সাথে একটা টপ পরেছিলাম। তো সেটা নিয়ে অনেকে বলেছে যে একদম ড্রেস আপ সেন্স ভালো না, আয়নায় দেখেছো নিজেকে একদমই ভালো লাগছে না। ব্যাপারটা এরকম না। ড্রেসটা অ্যাকচুয়ালি কার্গো প্যান্টটা আমি কিনেছিলাম আমার একটা অন্য ড্রেসের সাথে, যখন গেলবার আমি বৃন্দাবন গেছিলাম। আর ওই উপরের টপটা আমার তার আগেই কেনা। তো এই ভাবলাম আলমারিতে তো এইসব জামাগুলো পরেই আছে না, তো পরাই হয় না। তো ভাবলাম বাড়িতেই পরে ফেলি, কী করব বলো এইগুলো। হ্যাঁ, ভালো খুব একটা লাগছে না, সেটা আমিও দেখে বুঝতে পেরেছি। মানে একটা দিদিভাই বলেছে যে একদমই ভালো লাগছে না। তবে কি বলো তো, যারা দু একজন, আমার ভিডিওতে তো খুব একটা খারাপ কমেন্ট আসে না, ওই বাঁধা ধরা দু একজন একটু খারাপ কমেন্ট করে, বাদবাকি সবাই তোমরা আমাকে ভালোবাসো। সেই ভালোবাসার মানুষগুলো যদি হঠাৎ করে কোনো খারাপ লাগাটাকে একটু ভালোভাবে আমাকে বলে না, তাহলে সত্যি আমার ভালো লাগে ভীষণই। আর যদি একটু খারাপভাবে বলে তাহলে মনটা খুব খারাপ হয়ে যায়। তো আমার ভীষণই খারাপ লাগছিল। তো আমি সত্যি কথা বলতে ওই কার্গো প্যান্টের সাথে ওই গেঞ্জিটা কিন্তু কোনো দিনই কিনিনি। ভাবলাম আছে তো আলমারিতে সব ভর্তি, তো একটা একটা করে না পরে বাড়িতে মানে পরে নষ্ট করে ফেলি, যেহেতু নতুন নতুন জিনিস কী করব বলো, সেই হিসাবে আর কি পরা, ভালো মন্দ যা লাগবে লাগবে সেটাই ভেবে আর কি পড়েছিলাম। সংসারে তো টুকিটাকি মেলা কাজ থাকে। আর একটা দিদিভাই বলেছে তোমার তো হাজব্যান্ড তাও 1 মাস আসে, বাড়িতে থাকে, কত হেল্প করে। আর আমার হাজব্যান্ড, আমি কত কষ্ট করে ছেলে মানুষ করেছি জানো, আমার হাজব্যান্ড তো বাড়িতেই থাকে না, তোমার হাজব্যান্ডের তো মাইনেই কাটে না, তাও তুমি এত ঢং করো। দেখো দিদিভাই, একটু কষ্ট হয় সেটা আমি বলি যে হ্যাঁ, একা হাতে ছেলে সামলাই, সেটা একটু কষ্টকর। কিন্তু এতে মাইনে কাটার কি সম্পর্ক, আমি তো একদমই বুঝতে পারলাম না। মাইনে তো হ্যাঁ অবশ্যই, তাদের তো এক্স্যাক্ট কোনো ছুটি হয় না। তোমার বর যদি বাড়ি থেকে ডেলি, তুমি যাই হোক বলেছো মাস্টারের চাকরি করে না কি করে, তো তাদের কিন্তু অনেক ছুটি হয়। তাদের রবিবার ছুটি, দুর্গাপুজো ছুটি, কালী পুজো ছুটি, আজ এই ছুটি কাল ওই ছুটি, গরমের ছুটি, উইন্টার ভ্যাকেশন, তারপরে সামার, মানে ছুটি তো লেগেই আছে। আর আমাদের হাজব্যান্ডরা কিন্তু ওই পার্মানেন্ট 2 মাস 15 দিনের, মানে টোটালে হয়তো ওই সিএল ছুটিটা হয়তো 20 দিনের হয়ে যায়, মানে টোটালে হয়তো ওই 80টা দিনের ছুটি পায়। তো সেই জন্যই ওরা বাড়িতে এসে থাকতে পারে।
হ্যাঁ, ছেলে মানুষ করা প্রত্যেকের পক্ষেই কষ্টকর একটা ব্যাপার। এবার সেক্ষেত্রে হাজব্যান্ড থাকলে কি হয় বলো তো, সকালবেলায় যেমন তুমি বললে যে 10টার সময় যায়, আবার বিকাল সন্ধ্যাবেলায় আসে, তো একটু কি হয়, একটু হেল্প তো করতে পারে, রাতে একটু ছেলে কাঁদলে একটু ধরতে পারে, বাজার হাটগুলো করে দিতে পারে। আমাদের পক্ষে সেটাও হয় না, জানো তো, একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়। তাতে আমরা থাকি ভাড়া বাড়িতে, শ্বশুর বাড়িতে তো থাকি না। যখন শ্বশুর বাড়িতে ছিলাম, মানে ত্রিধাকে নিয়ে যখন ছিলাম, তখন সত্যি কথা বলতে একটুও কষ্ট হয়নি। সংসারের সমস্ত কাজকর্ম করেছি, কিন্তু সব সময় আমার মেয়েকে ধরার জন্য আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আশেপাশে বাড়িতে ছোট ছোট ছেলেপিলে ছিল, তাদেরকে দিতাম, যা জৌলি যারা ছিল সবাইকে দিয়ে মানুষ করেছি। এতটুকুনি কষ্ট হয়নি, বিশ্বাস করো। ধরেছে, কিন্তু এখন তো আমি সেখানে থাকি না, তাহলে তারা কি করে ধরবে? সেটা তো তাদের দোষ না, সেটা আমারই দোষ। কারণ আমার শ্বশুরবাড়িটা এতটাই গ্রাম একটা অঞ্চলে, তোমরা সবাই জানো, সবাই দেখেছো, সেখান থেকে আমার যে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ার স্বপ্ন, সেটা সত্যি হতো না। সেই জন্য আমি আমার শ্বশুরবাড়ি এলাকারই, যেটা সিটি বহরমপুর, আমাদের ওখানকার কিন্তু সমস্ত কিছুই বহরমপুরে। যারা মানে ডাক্তার দেখাতে আসে, ওখানকার যে নর্মাল হাতুড়ি ডাক্তারগুলো আছে, যখন না হয় বড়সড় কিছু হয়, বহরমপুরে আসে। কলেজ বহরমপুরে, হ্যাঁ অবশ্য নবগ্রামেও একটা কলেজ আছে এখন, রিসেন্ট, মানে রিসেন্ট না, হয়তো অনেক দিনই হয়েছে, কিন্তু ও ভালো কলেজ বলতে সমস্ত কিছু A to Z বহরমপুরে। তো সেই বহরমপুরে আসা। আর বহরমপুরে তো এসেছিলাম, সত্যি কথা বলতে ভাড়া থাকবো বলে আসিনি, বহরমপুরে বাড়ি করব বলেই আমি এসেছিলাম। কিন্তু ওই যে বলে না, কপালে না থাকলে কোনো কিছুই হয় না। তোমার কপাল যতক্ষণ না, ভগবান যতক্ষণ তোমার কপালে যেটা লিখে দিয়েছে, সেই টাইমটা যতক্ষণ না আসবে, কোনো কিছুই আমরা গায়ের জোরে করতে পারবো না। তো আমি তো 1 বছরের জন্য ভাড়া এসেছিলাম, ভেবেছিলাম ভাড়া যাব, তারপরেই ঘর বাড়ি শুরু করে দেবো। কিন্তু দেখো সেটা তো হলোই না। না, প্রথম যে জায়গাটা কিনেছিলাম সেটা কবরস্থানে, তো সেখানে তো আমি সবার কথা শুনে মনটা ভেঙে গেল, ঘর করতে পারলাম না। দ্বিতীয়বার যখন জায়গাটা কিনলাম, তখন আমার আর ঘর করার মতো কোনো ব্যালেন্স হাতে নেই। তো এত মানে একটা বড় অ্যামাউন্টের লোন চলছে, তার উপরে ভেবেছিলাম জায়গাটা বিক্রি করে দেবো, তো তেমনভাবে দাম পাচ্ছিলাম না। এখন ভাবছি জায়গাটা বিক্রি করে নিজের একটা বাড়ি করব। কিন্তু ওই যে সময়টা দেখতে দেখতে দেখো, প্রায় 3টে বছর হতে চললো আমি ভাড়া এসেছি। আর কয়েক মাস, মানে আর হয়তো খুব বেশি হলে 3-4 মাস হলেই 3 বছর কমপ্লিট হয়ে যাবে। মানে 1 বছরের জন্য ভাড়া দিয়েছি, 3 বছর থাকলাম। দেখো, বরাবরই নিজের একটা সংসার আমার খুবই পছন্দ, মানে শখ একটা, যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। হ্যাঁ, এরকম ব্যাপারটা না যে নিজের সংসার মানে সেখানে আমি নিজেই থাকবো, আমার শ্বশুর শাশুড়ি থাকবে না, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তারা গ্রামে থাকে, তাদেরকে আসার জন্য অনেকবার বলেছি, তারা মাঝে মধ্যে আসে, যায়, খোঁজ নেয়, মানে ভালো মন্দ উৎসব হলে আমাকে ডাকে। আমি হয়তো মেয়ের পড়াশোনার জন্য এখন ছোট ছেলেপিলে বলে যেতে পারি না। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো, তোমরা জানো, হিরে থেকে জিরে, চুন থেকে পান ঘষলে আমি প্রায় প্রত্যেক মাসে মাসেই শ্বশুরবাড়ি যেতাম। এই একটা লং টাইম আমি জ্যৈষ্ঠ মাসে শ্বশুরবাড়ি গেছি, আর দেখতে দেখতে অনেক কয়েক মাস হয়ে গেল, মানে প্রায় অনেক কয়েক মাস হয়ে গেল আমি শ্বশুরবাড়িতে যাই না। কারণ যখন আমার ভরা ভরা প্রেগনেন্সি ছিল, তখন আমি যেতে পারিনি, আর বেবি হওয়ার পর থেকে আর যেতে পারিনি। তারপরেও শাশুড়ি মা আমাকে প্রচুরবার ফোন করে, বলে যে তোমার শ্বশুরমশাইকে পাঠিয়ে দেবো। কোনো সময় ছেলের ঠান্ডা লাগা, কোনো সময় মেয়ের পরীক্ষা, এই জন্যই কিন্তু আমি যেতে পারি না। হ্যাঁ, আমি আলাদা করলে বাড়ি এরকম না যে তারা কেউ আসবে না, থাকবে না, সম্পর্ক রাখবে না, এরকম কোনো ব্যাপার না। তো এই হচ্ছে তেলের বোতল দুটো অনলাইন থেকে কিনেছিলাম। বোতল দুটো দেখতে সুন্দর হলেও কিন্তু তেল প্রচণ্ড পরিমাণে গড়ায়। তো ওই জন্য এই স্টিলের ট্রেটা আমি নিয়েছি, এর উপরে বোতলগুলো রাখি, মাঝে মধ্যেই ধুয়ে ফেলি। দেখো, সবসময় একটা সুন্দর সাজানো গোছানো সংসার তো আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে। তো আমি না ভাড়া বাড়িটাকে কোনো দিনই আমার মনের মতো করে আমি গুছিয়ে উঠতে পারিনি। আমি যতটুকুনি পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু মনের মতো যে সাজানো গোছানো ব্যাপারটা, সেটা আমি আজ পর্যন্ত করতে পারলাম না। কেন জানো? ওই একটা কারণেই, ওই যে যখনই সাজানো গোছানোর কথা ভাবি, তখনই মনে হয় এই 2 দিন পরে তো বাড়ি করে চলেই যাব। আমার মনে হয় এটাই আমার জীবনের সবথেকে বড় একটা ভুল। মানে যখন যেখানে আছি সেটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে থাকলেই পারি, তো সেটা হয় না। মনে হয় কি করব, কার্টেন মানে পর্দাগুলো কিনবো, আবার তো নতুন বাড়িতে গেলে নতুন পর্দা কিনতেই হবে, এগুলো তো পালতো পালতো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই বাড়িতে থাকতে আমার পর্দা লাগানোর জায়গা ছিল না, যদি থাকতো অবশ্যই আমি কিনতাম। আর এই বাড়িটা আছে, তো ভাবছি এই বাড়িতে একটা নেব। তো ভগবানের ইচ্ছায়, তোমাদের ভালোবাসায়, সবার আশীর্বাদে যদি সম্ভব হয়, খুব শীঘ্রই আমি আমার বাড়ির কাজে হাত দেব। কারণ দেখো, এইভাবে আর থাকা সম্ভব না। কারণ আমার নিজের একটা ঘর হোক, এটা আমার অনেক দিনের স্বপ্ন। আর তার থেকেও বড় ব্যাপার, ছেলেটা হওয়ার পর থেকে আমি এখনও পর্যন্ত রেন্টের বাড়িতেই রয়ে গেছি। আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার একটা বাড়ি অবশ্যই দরকার। হ্যাঁ, হাজার টানাপোড়া তো আছেই, কষ্ট আছেই, তার মধ্যেও কিন্তু
চেষ্টা করতে হবে, জানি না ভগবান কত দূর কী করবে। হ্যাঁ, একটা বড় অ্যামাউন্টের লোনের বোঝা হয়তো আমার মাথার উপরে চাপা হবে। আমার রিসেন্ট যে জায়গাটা আমি কিনেছি সেই জায়গাটাতেই আমি ঘর করব, তোমাদেরকে বলেছি। কিন্তু আমাদের যে পুরনো আগের জায়গাটা আছে সেটা যদি আমি বিক্রি করে দিই তাহলে আমাকে আর সেই বড় অ্যামাউন্টের লোনটা নিতে হবে না। তো জানি না কি হবে, যদি একটা জায়গাটা বিক্রি করে দিই তাহলে আমাদের লোনটা নিতে হবে না, একটা ছোটোখাটো যে লোনটা চলছে আর কি সেটাই চলবে। ছোটোখাটো না, ওটাও অনেক বড় সড়ো। আর যদি আমি ওই জায়গাটাও রাখবো মনে করি তাহলে এই লোনের সঙ্গে আমার আরও প্রচুর লোন জুড়ে যাবে। তো এই তো হচ্ছে ব্যাপার, কি আর বলবো, জানি না ভগবান কি করবে, যা করবে সেটাই হবে, সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। সংসারে টুকিটাকি প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে, মানে কি বলবো, এই সবসময় তো ওই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে ছেলে রাখতে পারি না, না ওটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যদি শুধু ওই রান্না খাওয়া করতাম, হ্যাঁ জানো তো এই যে এই ড্রেসটার কথা বলছি, এই গেঞ্জিটা, তার সাথে আজকে তো একটা অন্য প্যান্ট পরেছিলাম, এটা অবশ্য দুদিন আগেকার ভিডিও, যখন তোমরা কমেন্ট করেছিলে তার আগেকারই ভিডিও। তো এখানে দেখো ফুলকপি আর মাছ ভেজে নিয়েছি, আজকে ভাবছি একটু মাছের ঝোল করব, তারপরে হচ্ছে ইয়ে করব, মানে ঝালঝাল করে একটু মাছের ঝোল, আর দেখি কি রান্না করা যায়, মানে ভাবতে ভাবতেই আর কি সময় কেটে যাচ্ছে, মানে এক কথা বলছি মাথার মধ্যে আর একটা চিন্তা ঢুকে গেছে। তো আলুগুলো তেলের মধ্যে ভাজতে দিয়েছি, ফুলকপিটা আগে থেকেই ভেজে নিয়েছি। ফুলকপি তো এই ধরো শেষ হয়েই গেল, আর তো খেতে পারবো না, তার জন্য আমি বাজার থেকে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে এসেছিলাম। যে বছরের শেষ তেমনভাবে তো খাইনি, ছেলের গ্যাস হবে বলে প্রথম দিকে ছেলে হওয়ার ছোট ছিল তখন খেতে পারতাম না। মাঘ মাসে মূলো খেতে হয় না, মূলো তো আমি ভীষণই ভালোবাসি, তারপরেও মূলো খাওয়াটাও কমিয়ে, মানে মাঘ মাসে খেলাম না। তো দেখো তরকারিটা পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ফুলকপি আর মাছটা দিয়ে, মানে এখন দেবো না, জল দিয়ে সিদ্ধ হলে লাস্টে ফুলকপি আর মাছটা দিয়ে নামিয়ে দেবো। আর একটা মিক্সড সবজি ভাজা করব, গাজর টাজর আলু টালু দিয়ে, ওই দিয়ে দুপুরের খাওয়া খেয়ে নেব। দেখো হাজার ঝামেলা থাকলেও, হাজার কষ্ট থাকলেও কিন্তু দুপুরে এক তরকারি ভাত কোনো দিনই খাই না। এগুলো করতেও তো অনেকটা টাইম লাগে বলো, সমস্ত কিছু দিয়ে মিলেমিশে অনেকটা খাটাখাটনি হয়, কিন্তু সেটা আর কী করা যাবে, এটা তো আমার নিত্যদিনের রুটিন। তবে খুব শীঘ্রই সবাই কমেন্ট করছো যে দিদি দাদাভাই কবে আসবে, আর বেশি দিনের অপেক্ষা না, আর মাত্র সপ্তাহ, মানে এক সপ্তাহর অপেক্ষা। তোমাদের দাদাভাই আসলে অনেক হেল্প করবে, বিশেষ করে বাজার হাটের দায়িত্ব থেকে শুরু করে মেয়ের দায়িত্বটা, ছেলের একটু ধরা, এগুলো তো করতে পারবে না, এটাই আমার কাছে অনেক হেল্প। তো এখানে দেখো আমার ছেলের ফটোশ্যুট ভেবেছিলাম করব, কিন্তু তেমনভাবে আমি করতে পারলাম না, হলো না ঠিকঠাকভাবে। ছেলে ভীষণ দুষ্টুমি করছে, মুখটাকে বারবার কাত করে ঘুরিয়ে নিচ্ছে, ছবি তুলতে দিচ্ছে না, না হলে আমার পা উঠে পড়ছে। তো দিদা বললো মা ভাইয়ের তো ছবি তুলতেই পারিনি, 1 মাসে একটা ফটোশ্যুট করেছিলাম আমার ছেলের, তখন ওর পাপা আমার মা দুজনাই বাড়ি ছিল। তারপর থেকে আর একবারের জন্য আমি কোনো ফটোশ্যুট করতে পারিনি, কারণ আমার সময় কিংবা সুযোগ কোনো কিছুই হয়ে ওঠেনি, সময়ই পাইনি। তো এখানে হচ্ছে ত্রিশানের 5 মাসের বার্থডে উপলক্ষে দিদা আবার একটু ডেকোরেশন করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, টাটা।